নমস্কার, শিক্ষা কুটিরের আরও একটি নতুন টেটের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। তোমরা দেখছো তোমাদের প্রিয় শিক্ষা কুটির এবং গণিতের ফাউন্ডেশন ক্লাস চলছে। তো বেশ কিছুদিন পর আজকে গণিতের ক্লাসটা হচ্ছে। মোটামুটি এখন থেকে প্রতিনিয়তই ক্লাসগুলি হবে। তো যাই হোক, প্রাথমিক শিক্ষায় গণিতের উদ্দেশ্য কি রয়েছে এবং এনসিএফ 2005-এ প্রাথমিক শিক্ষার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি রয়েছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাই তোমরা অবশ্যই প্রতিদিনের ক্লাসগুলো জয়েন করো। ক্লাসগুলি 9টার দিকে অনুষ্ঠিত হয়। তো যাই হোক, প্রাথমিক শিক্ষায় গণিতের উদ্দেশ্য কি আছে সেগুলো আমরা এক এক করে জেনে নেব। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রাথমিক শিক্ষা কিন্তু প্রত্যেকটি শিক্ষা ব্যবস্থারই একটা ভিত্তিপ্রস্তর। কেন ভিত্তিপ্রস্তর? তার কারণ যে ভিত্তিপ্রস্তর কেন, তার কারণ হচ্ছে আমরা যদি দেখি একটা বাড়ি যেমন একটা ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, ভিত যদি দুর্বল হয় তাহলে সমগ্র বাড়িটার কাঠামোটা কিন্তু দুর্বল হয়ে পড়ে। ঠিক প্রাথমিক শিক্ষাটাও কিন্তু একই রকম, যে প্রাথমিক শিক্ষা একটা ভিত যার উপর সমগ্র শিক্ষা কাঠামো, শিশুর শিক্ষা কাঠামোটা দাঁড়িয়ে আছে। এবং প্রাথমিক শিক্ষার যদি আমরা পাঠ্যক্রম দেখি বা শিক্ষাক্রম এর প্রতিবেদন, তাহলে পরে সেখানেও কিন্তু প্রাথমিক শিক্ষার লক্ষ্য এবং কার্যকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বা বলাও হয়েছে। এবং কি বলা হয়েছে সেটা একবার দেখে নিই আমরা। যে বলা হচ্ছে শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজের উপযুক্ত সামাজিক ও মানসিক মূল্যবোধের বিকাশ সাধন। ঠিক আছে, যে শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজের উপযুক্ত সামাজিক ও মানসিক মূল্যবোধের বিকাশ সাধন, সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সম্পর্কে অন্ধবিশ্বাস ও কুসংস্কার মুক্ত বৈজ্ঞানিক মনোভাব গঠন করা এবং সেই অনুযায়ী বা তদ অনুযায়ী নিজ জীবনচর্চার অভ্যস্ত হওয়ার উপযুক্ত ভিত্তি স্থাপন করা। যে এখানে আমাদের কি বলা হলো, যে শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে এবং উপযুক্ত সামাজিক এবং মানসিক মূল্যবোধের বিকাশ সাধন করতে হবে। সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে অন্ধবিশ্বাস ও যে সমস্ত কুসংস্কার রয়েছে সেগুলো দূরীভূত করে বৈজ্ঞানিক মনোভাব গঠন করতে হবে এবং সেই অনুযায়ী নিজ জীবনচর্চায় অভ্যস্ত হওয়ার উপযুক্ত ভিত্তি স্থাপন। এটাই হবে কিন্তু প্রাথমিক শিক্ষার লক্ষ্য। কি না, অ্যাকর্ডিং টু প্রাইমারি কারিকুলাম। ঠিক আছে, এবং সেক্ষেত্রে যদি যে কি মূল লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে গণিতেরও কিন্তু উদ্দেশ্য স্থির করা হয়েছে এবং সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে ফলপ্রসূ করতে, কারণ আমরা জানি রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট আমাদের এখানে পাস হচ্ছে। তো সেই সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে যদি ফলপ্রসূ করতে হয় এবং সচেতন নাগরিক গড়ে তুলতে হয়, তাহলে কিন্তু যে উদ্দেশ্যগুলো অবশ্যই সাহায্য করবে। অর্থাৎ যে উদ্দেশ্যের কথা আমরা অলরেডি বললাম, যে এখানে কি যে উদ্দেশ্য এবং কার্যকারিতা সম্পর্কে কি বলা হয়েছে না, শোষণমুক্ত গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে, এর জন্য উপযুক্ত সামাজিক ও মানসিক মূল্যবোধের বিকাশ সাধন করতে হবে, সামাজিক ও প্রাকৃতিক দিক থেকে যে সমস্ত কুসংস্কার অন্ধবিশ্বাস রয়েছে সেগুলো দূরীভূত করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিক মনোভাবের গঠন করতে হবে এবং সেই অনুযায়ী নিজ জীবনচর্চার অভ্যস্ত হওয়ার উপযুক্ত ভিত্তি স্থাপন করতে হবে। এবং গণিত এই যে মূল লক্ষ্যটা বললাম, যে প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্য, এই লক্ষ্যের সঙ্গে সাযুজ্য রেখেই কিন্তু আমরা এর পরবর্তী উদ্দেশ্যগুলো স্থির করতে পারি। অর্থাৎ গণিতের যে সমস্ত উদ্দেশ্য রয়েছে সেগুলো কিন্তু স্থির করতে পারি। এবং সার্বজনীন যে প্রাথমিক শিক্ষাটা 2009 সাল থেকে বা তার আগে থেকেই আমাদের সংবিধানের তোমার নির্দেশমূলক নীতিতে ছিল, পরবর্তীতে যদিও মৌলিক অধিকারের তকমা পেয়েছে, তো সেই সময় সে শিক্ষাকে ফলপ্রসূ করতে এবং সচেতন নাগরিক করতে কিন্তু এই যে উদ্দেশ্যগুলোর কথা আমরা বললাম সেগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবার আমরা নেক্সট যে রয়েছে উদ্দেশ্য, এক এক করে উদ্দেশ্যগুলো আলোচনা করব। যে প্রথম উদ্দেশ্য দেখো, যে প্রাথমিক স্তরে প্রয়োজনীয় গাণিতিক মূল ধারণাগুলি সম্পর্কে জ্ঞান এবং ধারণাগুলি বাস্তব জীবনে প্রয়োগ করার দক্ষতা অর্জন। কারণ শুধুমাত্র ধারণা অর্জন করলেই হবে না, সেইগুলোকে কিন্তু বাস্তবেও মানে বাস্তবের যদি আমরা প্রায়োগিক জ্ঞানটা না হয় তাহলে কিন্তু এটা কিন্তু বৃথা হয়ে যাবে। এবং দ্রুত নির্ভুল হিসাব করার দক্ষতা অর্জন একটা প্রাথমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য। আমরা এগুলো ডিটেলসে আলোচনা করছি, আগে শুধুমাত্র ভাগগুলো আলোচনা করে নিচ্ছি। যুক্তি ও বিচার শক্তি, সমস্যা সমাধানের ক্ষমতা এবং সেই সঙ্গে ব্যবহারিক উদ্দেশ্য রয়েছে। তারপরে রয়েছে আবিষ্কার ধর্মিতার উন্মেষ সাধন করা, তারপর হচ্ছে গণতান্ত্রিক ধারণার যথোপযুক্ত প্রয়োগ এবং অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করা এবং সর্বোপরি এনসিএ 2005 কি বলেছে সেটা কিন্তু আমাদের এক এক করে আলোচনা করতে হবে। এবং সেক্ষেত্রে আমরা যে প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক স্তরের প্রয়োজনীয় গাণিতিক মূল ধারণাগুলি সম্পর্কে জ্ঞান এবং ধারণাগুলির বাস্তব জীবনে প্রয়োগ করার দক্ষতা অর্জন। এবার আমাদের জানবো যে প্রাথমিক স্তরে যে প্রয়োজনীয় গাণিতিক মূল ধারণাগুলি কথা বলা হচ্ছে, এই মূল ধারণাগুলি কি কি রয়েছে, এই মূল ধারণাগুলি কি কি রয়েছে সেগুলো আমাদের কিন্তু এক এক করে একটু দেখতে হবে। ঠিক আছে, এক এক করে আমরা একটু দেখে নেব।
যে এক এক করে দেখে নেব কি রয়েছে না। দৈনন্দিন জীবনে গণিত ওতপ্রোতভাবে যুক্ত, আমরা প্রত্যেকেই জানি, কারণ আমাদের আগেই বলছি যেখানে আমরা দেখো যে উদ্দেশ্যটাকে কি বলেছি, প্রাথমিক স্তরে প্রয়োজনীয় গাণিতিক মূল ধারণাগুলি সম্পর্কে জ্ঞান। এবার মূল ধারণাগুলি কি কি আমরা আগেই বললাম যে দৈনন্দিন জীবনে কিন্তু গণিত আমাদের রন্ধে রন্ধে যুক্ত, ওতপ্রোতভাবে যুক্ত, প্রত্যেকটা স্তরে কিন্তু গণিতের সম্পর্ক রয়েছে এবং প্রতিনিয়ত যে সমস্ত মানে প্রক্রিয়া বা প্রতিক্রিয়াগুলি দরকার, যে প্রক্রিয়াগুলি দরকার সেগুলি পর্যায়ক্রমে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ্যসূচিতে কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি প্রাথমিক শিক্ষার কারিকুলামটাকে বিশ্লেষণ করি তাহলে দেখব যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিন্তু যে গণিতের যে দৈনন্দিন ব্যবহার, সেই দৈনন্দিন ব্যবহারের সঙ্গে যে সমস্ত প্রসেসগুলো প্রয়োজন সেই সমস্ত প্রসেসগুলোকে কিন্তু ইনক্লুড করা হয়েছে। যেমন যোগ রয়েছে, বিয়োগ রয়েছে, গুণ রয়েছে, ভাগ রয়েছে, স্বাভাবিক সংখ্যা রয়েছে, ভগ্নাংশ রয়েছে, দশমিক গড় রয়েছে, লসাগু রয়েছে, গসাগু রয়েছে, শতকরা রয়েছে, ক্ষেত্রফল রয়েছে, সাধারণ জ্যামিতির ধারণা, সমস্ত কিছু কিন্তু প্রাথমিক শিক্ষায় যে মানে প্রাথমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ যে সমস্ত একদম দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে সমস্ত বিষয় সেগুলো কিন্তু প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যক্রমে রাখা হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে যে ধারণাগুলোর কথা আমরা বললাম সেই ধারণাটা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে প্রদান করা বা দান করা সেটাও কিন্তু তোমার প্রাথমিকে গণিত শিক্ষার একটা অন্যতম উদ্দেশ্য। এবার যে জ্ঞান তো দান করলাম, যে আমরা দেখো তোমাদের পয়েন্টে লেখাই রয়েছে যে ধারণাগুলি সম্পর্কে জ্ঞান প্রদান, কিন্তু জ্ঞান তো থাকলেই হবে না, সেই ধারণা বা জ্ঞানগুলিকে বাস্তব জীবনে প্রয়োগ করার দক্ষতা অর্জনেও সাহায্য করতে হবে। কারণ দৈনন্দিন জীবনে যদি আমরা প্রয়োগ না করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই জ্ঞানের ভান্ডারটা জিরো হয়ে যাবে। কেন, আমরা সকলেই জানি গণিত কিন্তু মুখস্থ বিদ্যার সঙ্গে কোনো রকম যায় না। ঠিক আছে, মানে গণিত সম্পর্কে যে ধারণা হলো সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করার দক্ষতা অর্জনও কিন্তু করতে হবে এবং সেটাও কিন্তু প্রাথমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য। নেক্সট যেটা আছে সেটা তোমাদের সামনে একবার তুলে ধরবো। যে নেক্সট দেখো যেটা রয়েছে যে দ্রুত ও নির্ভুল হিসাব করার দক্ষতা অর্জন করা। কারণ আমরা তো এটা তো সবসময় ওতপ্রোতভাবে জড়িত, যে হিসাবের সংখ্যাটা তো খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আমরা সকলেই জানি যে হিসাবের সংখ্যাটা যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের জীবন গতিশীল, আমাদের জীবন কিন্তু গতিশীল, আমাদের জীবন কিন্তু থেমে নেই। তেমন ঠিক একই রকমভাবে কিন্তু সমাজও কিন্তু গতিশীল এবং এই গতির সঙ্গে জীবনকে যুক্ত করাই হচ্ছে শিক্ষার একটা অন্যতম উদ্দেশ্য। তো গণিত শিক্ষারও একটা উদ্দেশ্য যে এই যে গতিশীল জীবনের সঙ্গে যুক্ত করা। ঠিক আছে, এবং প্রতিটি ধারণার প্রয়োগ দ্রুত করতে হবে এবং শুধু দ্রুততা থাকলেই হবে না, সেটাকে কিন্তু নির্ভুলভাবে যাতে প্রয়োগ করা যায় সেই দক্ষতাও কিন্তু শিক্ষার্থীদের অ্যাচিভ করতে হবে। এটাও কিন্তু গণিত শিক্ষার অন্যতম উদ্দেশ্য। কারণ আমরা বললাম আমাদের জীবন গতিময়, আমাদের সমাজ গতিময়, তাহলে এই যে গতিময়তা, এই গতিময়তার সঙ্গে তো জীবনকে যুক্ত করতে হবে এবং যে প্রতিটি ধারণা যাতে দ্রুত শিক্ষার্থী প্রয়োগ করতে পারে সেই দক্ষতা যেমন অর্জন করবে। শুধু দ্রুত প্রয়োগ করলেই হবে না, সেটাকে কিন্তু নির্ভুলভাবে প্রয়োগ করার ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে করতে হবে। এরপরে যেটা হচ্ছে যুক্তি ও বিচার শক্তি এবং সমস্যা সমাধানের ক্ষমতা। ঠিক আছে, এবং সমস্যা সমাধানের ক্ষমতা যেটা রয়েছে, যে তোমাদের এখানে আমি দেখিয়ে দেবো যে যুক্তি ও বিচার শক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা বলতে কি বোঝানো হয়েছে সেটাও একবার আমরা একটু দেখে নেব। তাহলে পরে আমাদের যে দেখো যে গণিত শিক্ষণে আমরা প্রথমেই বলেছি যে গণিত শিক্ষণে কিন্তু স্মৃতিশক্তির স্থান খুব কম। স্মৃতিশক্তি মুখস্থ বিদ্যা করে কিন্তু গণিত শেখা যায় না। ঠিক আছে, গণিত শিখতে গেলে কিন্তু বিচার শক্তির প্রয়োজন হয়। ঠিক আছে, গণিত শিখতে গেলে কিন্তু বিচার শক্তির প্রয়োজন হয় এবং যুক্তি শক্তিরও প্রয়োজন হয়। যে গণিত শিক্ষার ফলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু যুক্তি এবং বিচার শক্তির প্রয়োগ দরকার। ঠিক আছে, যদি শিক্ষার্থীদের মধ্যে যুক্তি ও বিচার শক্তির না থাকে তাহলে পরে কিন্তু গণিত শিক্ষাটা সেভাবে ফলপ্রসূ হবে না। এবং গণিত শিক্ষার ক্ষেত্রে যেহেতু আমরা আগেই বলেছি যে মুখস্থ বিদ্যার কোনো রকম স্থান নেই, তো গণিত শিক্ষার ক্ষেত্রে কিন্তু যুক্তি ও বিচার শক্তির প্রয়োগ দরকার রয়েছে। এবং গণিত শিক্ষার ফলে যুক্তি ও বিচার শক্তির বিকাশ হয় স্বাভাবিকভাবে, কারণ এই দুটোর তো প্রয়োজন হয়। আর যখনই প্রয়োজন হবে, এটা যখন নার্চারিং হবে, লালিত পালিত হবে গণিত শিক্ষার মাধ্যমে, স্বাভাবিক ব্যাপার যে এটার কিন্তু বিকাশও হবে। এবং কারণ যদি দেখা যায় যে যে সমস্ত মানসিক বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু গণিত শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। এবং মানসিক শক্তির যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে, যেমন সরলতা, নির্ভুলতা, ফলাফলের নিশ্চয়তা, মৌলিকতা, যৌক্তিকতা, পরিমাপ, প্রয়োগ, সমস্ত দিকের কিন্তু
বিকাশ সাধন হয় এবং সর্বোপরি সমস্যা সমাধানের ক্ষমতারও কিন্তু বিকশিত হয়ে থাকে এই তোমার হচ্ছে গণিত শিক্ষার মাধ্যমে। এবার গণিত শিক্ষার একটা ব্যবহারিক উদ্দেশ্য আমরা দেখব, যে গণিত শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্য, যে আমাদের 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে গণিত শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্য। কারণ ব্যবহারিক উদ্দেশ্য আর প্রায়োগিক উদ্দেশ্য তো প্রায় একই, তো সেক্ষেত্রে আমরা ব্যবহারিক উদ্দেশ্যটা জেনে নেব। যে অঙ্কের ইতিহাস যদি আমরা ঘাঁটি, কারণ অঙ্কের ইতিহাসের ক্লাস আমি অলরেডি করিয়ে ফেলেছি, যারা এখনো পর্যন্ত অঙ্কের ইতিহাসের ক্লাসটা করনি তারা আই বটনে তোমাদের ভিডিওটা দেয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবে। প্লে লিস্টগুলো দেওয়া থাকবে আই বটনে, এবং এন্ড বটনেও সমস্ত বিস্তারিত প্লে লিস্টগুলো থাকবে, তোমরা প্রত্যেকটি ক্লাসগুলো পাবে। তো অঙ্কের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে পরে দেখব যে মানুষের ব্যবহারিক জীবনের প্রয়োজনের তাগিদে মেটাতে অঙ্ক সৃষ্টি করেছে। যে মানুষ কেন অঙ্ক সৃষ্টি করেছে, গণিতের সৃষ্টি হয়েছে কেন? কারণ মানুষের ব্যবহারিক দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানোর জন্য কিন্তু মানুষ অঙ্ক বা গণিতের সৃষ্টি করেছে। গণিত নয়, অঙ্কের সৃষ্টি করেছে। ঠিক আছে, অঙ্কের সৃষ্টি করেছে কেন? কারণ মানুষ তার জীবনের দৈনন্দিন জীবনের প্রয়োজনের তাগিদে, যে আদিম মানুষ কিন্তু অঙ্কের ভিতর দিয়েই জীবনযাপন করত, এবং সভ্যতার ক্রমবিবর্তনে মানুষের প্রয়োজন যত বৈচিত্র্যমুখী হয়েছে, গণিতের ব্যবহার ততই কিন্তু ব্যাপক আকার ধারণ করেছে, ব্যাপক থেকে ব্যাপকতর ধারণ করেছে। যে সভ্যতার ধীরে ধীরে যত ক্রমবিবর্তন হয়েছে, গণিতের ব্যবহারও কিন্তু ততই ব্যাপকতর হয়েছে। এবং এই প্রসঙ্গে একজন বিখ্যাত তোমাদের টেটে এসেছিল, হকবেন, ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। ম্যাথমেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, অর্থাৎ গণিত হচ্ছে সভ্যতার আয়না। এই প্রশ্নটা কিন্তু তোমাদের এসেছিল, অনেক পরীক্ষায় এসছে, তো সেই কারণে তাহলে গণিত হচ্ছে সভ্যতার আয়না আমরা ব্যবহারিক উদ্দেশ্যের সাপেক্ষে কিন্তু বলতেই পারি যে হকবেন যেটা বলেছে। এবং এই প্রয়োজনের তাগিদে তার দৈনন্দিন ব্যবহারিক জীবনের বিভিন্ন কাজ প্রভৃতির মধ্যে দিয়ে আসতে পারে। যেমন বিদ্যালয়, পরিবার জীবনে অনেক সমস্যাই কিন্তু গণিতের রয়েছে, সেগুলি সমাধানে গণিতের বিভিন্ন প্রক্রিয়া কিন্তু আমাদের সাহায্য করে থাকে। আমরা পূর্বেই বলেছি গণিতের যে সমস্ত সাধারণ ধারণাগুলো রয়েছে সেগুলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে কিন্তু রাখা হয়েছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে কিন্তু রাখা হয়েছে। তো সেই সমস্ত বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীরা যাতে আয়ত্ত করতে পারে সেই দিকটাও কিন্তু রাখা হয়েছে। নেক্সট আমরা যেটা পড়বো, যে আবিষ্কার ধর্মিতার উন্মেষ সাধন। আবিষ্কার ধর্মী বলতে পারো, সৃজনশীলতার বিকাশ বলতে পারো, সমস্ত কিছু কিন্তু এই উদ্দেশ্যের মধ্যে পড়ছে। যে আবিষ্কার ধর্মিতার উন্মেষ সাধন বা তোমার কি বলবো, তোমার সৃজনশীলতার উন্মেষ সাধন, এগুলো কিন্তু সবই মোটামুটি 5 নম্বর যে বৈশিষ্ট্যটা আমরা এখন পড়বো তার মধ্যেই পড়ছে। ঠিক আছে, 5 নম্বর যেটা রয়েছে যে আবিষ্কার ধর্মিতার উন্মেষ সাধন। এখানে আবিষ্কার ধর্মিতা বলতে কি বোঝানো হচ্ছে সেটাও আমরা একবার দেখে নেব। যে আবিষ্কার ধর্মিতা বলতে কি, যে নতুন আবিষ্কারের ক্ষেত্রে গণিতের প্রয়োগ কিন্তু অনস্বীকার্য। যে নতুন নতুন, আমরা আগেই বললাম যে সৃজনশীল প্রতিভা বিকাশের ক্ষেত্রেও কিন্তু গণিতের যে প্রয়োগ সেটা কিন্তু অপরিহার্য। এবং সেক্ষেত্রে যদি আবিষ্কার ধর্মিতা বলি, যে আবিষ্কার, নতুন নতুন আবিষ্কারের ক্ষেত্রেও কিন্তু গণিতের প্রয়োগ অপরিহার্য। এবং এক্ষেত্রে বিখ্যাত একজন গণিতজ্ঞ বলতে পারো, যে একজন বিজ্ঞানী তথা গণিতজ্ঞ ডারউইন কি বলেছিলেন? ডারউইন বলেছিলেন, এভরি নিউ বডি ইজ ডিসকভারি, এভরি নিউ বডি অফ ডিসকভারি ইজ ম্যাথমেটিক্যাল ইনফর্ম। যে এভরি নিউ বডি অফ ডিসকভারি ইজ ম্যাথমেটিক্যাল ইনফর্ম। যে শিক্ষার্থীরা শুধুমাত্র নিষ্ক্রিয় দর্শকের মতো গাণিতিক ধারণা কিন্তু কখনোই পাবে না, যে শুধুমাত্র নিষ্ক্রিয় দর্শক হবে। তাহলে আমরা আগেই বলেছি যে স্মৃতিশক্তির ভূমিকা কিন্তু এখানে কিন্তু খুব কম, মুখস্থবিদ্যার কিন্তু কোনো রকম ভূমিকা এখানে আপাতত নেই গণিত শিক্ষার ক্ষেত্রে। এবং যে সকল ধারণা পূর্বেই আবিষ্কৃত হয়েছে, শিক্ষার্থীরা নিজেরাই সেগুলি কিন্তু পুনরায় আবিষ্কার করবে, অর্থাৎ নব আবিষ্কার কিন্তু এখানে লক্ষ্য করা যাবে। যে সকল ধারণা পূর্বেই আবিষ্কৃত হয়েছে এবং শিক্ষার্থীরা নিজেরাই সেগুলি আবার নবভাবে আবিষ্কার করবে। আগেই বলা হয়েছে যে সমস্যা সমাধানের মধ্যে দিয়ে গণিতের সার্থক প্রয়োগ কিন্তু প্রয়োগ হয়। সেই কারণে শিক্ষার্থীরা প্রতিটি সমস্যা নিজে চিন্তা করবে, চিন্তা করে আবিষ্কার করার দক্ষতা অর্জন করবে, নিজে চিন্তা করে। ঠিক আছে, প্রয়োজন মতো শিক্ষকের সাহায্য নিতে পারে এক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার্থীর আবিষ্কার দৃষ্টিভঙ্গি গঠন করতে সাহায্য দরকার। এবং অপরের চিন্তায় সে জানবে, সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ করার ক্ষমতা অর্জন করবে, চিন্তাশীলতার ক্ষমতা অর্জন করবে, এবং নিজে অনুসন্ধান ও গবেষণামূলক দৃষ্টিভঙ্গি প্রাথমিকভাবে সে অভ্যাস গঠন করবে, যাতে তার মধ্যে কি হয় না, তার মধ্যে প্রাথমিক যে সমস্ত দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো, প্রাথমিক যে সমস্ত যুক্তিধর্মী গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো কিন্তু সে আগে জানতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে গাণিতিক ধারণার সঙ্গে যথোপযুক্ত প্রয়োগ ও অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন। এখানে আমরা গাণিতিক ধারণার যথোপযুক্ত প্রয়োগ অলরেডি আমরা জেনেছি, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করা।
অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করা। এখানে কি বলতে চাওয়া হয়েছে? অনুশীলনের মাধ্যমে দক্ষতা অর্জন করা, যে যে গণিত প্রয়োগ শিক্ষা অর্জনের বিজ্ঞানের বিভিন্ন জায়গা রয়েছে। ঠিক আছে, গণিতের প্রয়োগ শিক্ষা বিজ্ঞানে বিভিন্ন জায়গায় রয়েছে। যে গণিত শুধুমাত্র মানে ইচ অ্যান্ড এভরি সেক্টরে কিন্তু গণিতের প্রয়োগটা সম্ভব। এবং যদি আমরা দেখি যে গণিত শিক্ষার কি কি উদ্দেশ্য রয়েছে, গণিত শিক্ষার উদ্দেশ্য রয়েছে উচ্চতর গণিত শিক্ষার ভিত তৈরি করা। যেমন আমরা প্রাথমিক শিক্ষা, এখানে কিন্তু বারবার ভাবতে হবে আমরা যে গণিত শিক্ষার উদ্দেশ্যটা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু প্রাথমিক শিক্ষার, এবং এই প্রাথমিক শিক্ষার যদি গণিত মানে উদ্দেশ্যটা দেখি তাহলে দেখবো যে উচ্চতর গণিত শিক্ষার ভিতটাকে তৈরি করা। কারণ আমরা আগেই বলেছি যে জাতীয় শিক্ষা ব্যবস্থার ভিত নির্মাণ হয় কিন্তু প্রাথমিক শিক্ষার মধ্যে দিয়ে। এবং তাহলে প্রাথমিক স্তরে গণিত শিক্ষার একটা অন্যতম উদ্দেশ্যই হচ্ছে উচ্চতর গণিত শিক্ষার ভিত প্রস্তুত করা এবং সামান্যীকরণে অভ্যাস গঠিত করা। ঠিক আছে, যে সামান্যীকরণ, কারণ আমরা পৃথকীকরণ, সামান্যীকরণ গেস্টাল্ট তত্ত্বে পড়েছি, ঠিক সেই সামান্যীকরণের কিন্তু অভ্যস্ত করা, মানসিক শক্তির বিকাশ সাধন করা, প্রতীকমূলক ভাষা ব্যবহারের ক্ষমতা তৈরি করা, এবং বিজ্ঞান ও যন্ত্র যে বিপ্লব তৈরি করেছে তাকে কিন্তু ব্যক্তি, জাতি এবং দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য গণিত কিন্তু সর্বোপরি ওতপ্রোতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং গণিত শিক্ষা কিন্তু সেই ক্ষেত্রে অপরিহার্য। যে যন্ত্র বিপ্লব বা আমরা যদি দেখি বিজ্ঞানের যে জয়যাত্রা সূচিত হয়েছে তাকে জাতি, ব্যক্তি এবং দেশের কল্যাণে যাতে কাজে লাগানো যায় সেটাও কিন্তু গণিতের একটা অন্যতম উদ্দেশ্য। এবং লাস্টলি আমরা যেটা আলোচনা করব যে গণিত শিক্ষার এনসিএফ 2005-এর অনুযায়ী শিক্ষার লক্ষ্য কি আছে। যে এনসিএফ 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 এটা একটা শিক্ষার ক্ষেত্রে একটা মানে বিশেষ করে আমাদের ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে একটা অন্যতম সোপান বলা যেতে পারে। এনসিএফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 সেখানে কিন্তু গণিত শিক্ষার দুটি লক্ষ্যের কথা বলছে। একটা হচ্ছে ন্যারো এইমস অর্থাৎ সংকীর্ণ লক্ষ্য, আর একটা হচ্ছে হায়ার এইমস অর্থাৎ বৃহত্তর লক্ষ্য বা ব্যাপক অর্থ। যে সংকীর্ণ অর্থ হিসাবে যদি আমরা দেখি, যে সংকীর্ণ অর্থ হিসাবে এনসিএফ 2005 অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম ফ্রেমওয়ার্ক বলা যেতে পারে। তো তারা কি বলছে, সংকীর্ণ লক্ষ্য এবং ব্যাপক লক্ষ্য দুটো আলাদা করে বলে দিয়েছে গণিত শিক্ষার ক্ষেত্রে। যে প্রথম সংকীর্ণ লক্ষ্য নিয়ে আমরা আলোচনা করব। যে সংকীর্ণ লক্ষ্য হলো শিক্ষার্থীর মধ্যে সমাজ উপযোগী, ভালো করে শুনবে তোমরা, যে সংকীর্ণ লক্ষ্য হলো শিক্ষার্থীর মধ্যে সমাজ উপযোগী, দৈনন্দিন জীবনের উপযোগী। তাহলে কি সংকীর্ণ লক্ষ্য হচ্ছে সমাজ উপযোগী, দৈনন্দিন জীবনের উপযোগী এবং অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে গাণিতিক কয়েকটি ন্যূনতম বিষয় শিক্ষাদান করা। ঠিক আছে, যে সংকীর্ণ লক্ষ্য আমরা এনসিএফ 2005-কে যদি সামনে রাখি তাহলে দেখব দুটো লক্ষ্যের কথা বলেছে, একটা সংকীর্ণ একটা ব্যাপক। তাহলে সংকীর্ণ লক্ষ্যে কি বলা হচ্ছে, যে সংকীর্ণ লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর মধ্যে সমাজ উপযোগী, দৈনন্দিন জীবনের উপযোগী, অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে গণিতের কয়েকটি ন্যূনতম মানে যেটুকুনি প্রয়োজন সেই সমস্ত বিষয়ের শিক্ষাদান করা। এর মধ্যে রয়েছে সংখ্যার ব্যবহার অর্থাৎ নাম্বার রয়েছে, সংখ্যার ব্যবহার রয়েছে, সংখ্যা লিখতে পারবে, সংখ্যা গুনতে পারবে, সংখ্যা বলতে পারবে, অর্থাৎ সংখ্যার সর্বোপরি ব্যবহার যাতে শিক্ষার্থীরা করতে পারে। এনসিএফ 2005 প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু গণিত শিক্ষার লক্ষ্য হিসাবে ন্যারো সেন্সে অর্থাৎ ন্যারো এমসে কিন্তু বলে দিল যে কি সংখ্যার ব্যবহার। সংখ্যার ব্যবহার বলতে কি বোঝানো হয়েছে, সংখ্যা লিখতে পারবে, সংখ্যা গুনতে পারবে এবং সংখ্যা বলতে পারবে। এবং গণিতের আরো কয়েকটি মৌলিক প্রক্রিয়া রয়েছে, যেমন বিভিন্ন রাশির পরিমাপ করা, ভগ্নাংশ করা, শতাংশ করা, অনুপাত করা। ঠিক আছে, এগুলো সম্পর্কে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষাদান করতে হবে এবং এই লক্ষ্যে তাদের কাছে বেশি প্রযোজ্য হবে যারা বিদ্যালয়ের শিক্ষা সম্পূর্ণ করবে না বা প্রাথমিক বিদ্যালয়ের পরেই বিদ্যালয় ত্যাগ করবে। ঠিক আছে, যে যারা প্রাথমিক বিদ্যালয়ের পরে আর পড়বে না বা প্রাথমিক বিদ্যালয় পড়তে পড়তে শেষ করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই লক্ষ্যটা যাতে পরিপূর্ণ হয় সেটা কিন্তু দেখা। এবং ব্যাপক লক্ষ্য যদি আমরা দেখি, ব্যাপক লক্ষ্য আমরা দেখব যে গণিত শিক্ষার বৃহত্তর লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীর অভ্যন্তরীণ সম্ভাবনাগুলির বিকাশ সাধন করা। অর্থাৎ তার মধ্যে যে আবিষ্কারধর্মী চিন্তাধারা রয়েছে, সৃষ্টিধর্মী চিন্তাধারা রয়েছে, সৃজনী ক্ষমতা রয়েছে, সমস্ত কিছুর সম্ভাবনার কিন্তু বিকাশ সাধন করা হচ্ছে গণিত শিক্ষার বৃহত্তম উদ্দেশ্য অ্যাকর্ডিং টু এনসিএফ 2005 ফর প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, তো গণিত শিক্ষার ক্ষেত্রে কিন্তু এটা ব্যাপক লক্ষ্য রয়েছে এবং এই লক্ষ্য হচ্ছে গণিতের বিভিন্ন প্রক্রিয়া শিখনের সাথে সমার্থক। যে আমরা ন্যারো সেন্সের সঙ্গেও কিন্তু সমার্থক, এই প্রক্রিয়া শিখন সম্পন্ন হবে পরিবর্তনশীল, ঠিক আছে, ফ্লেক্সিবল, নমনীয়,
ফ্লেক্সিবল, ঠিক আছে, চেঞ্জেবল, পরিবর্তনশীল এবং স্বাধীন পরিবেশে। অর্থাৎ এই যে হায়ার এইমস এর কথা বলা হচ্ছে, এটা কিন্তু সম্পন্ন হবে যে পরিবর্তনশীল, নমনীয় এবং স্বাধীন পরিবেশে, এবং প্রথাগত শিক্ষা পদ্ধতির মাধ্যমে গণিত শিক্ষার বৃহত্তর লক্ষ্যে উপনীত হওয়া প্রায় সম্ভব, মানে প্রায় অসম্ভব। যদি আমরা বৃহত্তর লক্ষ্যে যদি আমরা উপনীত না হই, তাহলে কিন্তু কখনোই গণিত শিক্ষাটা পরিপূর্ণতা লাভ করতে পারে না। সংকীর্ণ লক্ষ্য থেকে বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষক এবং শিক্ষার্থী উভয়েই কিন্তু সচেষ্ট থাকবে, এই কথাটাও কিন্তু এনসিএফ 2005-এ বলা হয়েছে। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের বিদ্যালয় সিলেবাস কমিটি দেখি, তাহলে পরে দেখব যে পশ্চিমবঙ্গের যে সিলেবাস কমিটি রয়েছে, সেই সিলেবাস কমিটির কি কি উদ্দেশ্যকে সামনে রেখে গণিত শিক্ষাটাকে রেখেছে। স্বাধীন চিন্তার বিকাশের কথা তারা গুরুত্ব হিসাবে বিবেচনা করেছে, আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করা এটা রেখেছে, পরিবেশের বিভিন্ন সমস্যার সমাধানে সামর্থ্য করা, শিক্ষার্থীদের পূর্ববর্তী অভিজ্ঞতার সঙ্গে বিভিন্ন তথ্য ও ঘটনার ব্যাখ্যা দেওয়া, এবং গাণিতিক কাজের মাধ্যমে শিক্ষার্থীর যুক্তি আর বিকাশ সাধন করা, এবং মুহূর্ত থেকে বিমূর্ত চিন্তনের দিকে এগিয়ে যেতে সাহায্য করা, এবং সর্বোপরি যান্ত্রিক মুখস্থবিদ্যার পরিবর্তে বিচার ও যুক্তিশক্তির ক্ষমতা অর্জনে সাহায্য করা। এগুলো কিন্তু সবই পশ্চিমবঙ্গ বিশেষজ্ঞ কমিটি, বিশেষ করে বিদ্যালয় শিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই যে কমিটি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে এই সমস্ত লক্ষ্যের কথা বলা হয়েছে। তাহলে এমসিএ পড়লাম আমরা, আবিষ্কারধর্মী সবগুলোই পড়লাম, মোটামুটি যে সমস্ত লক্ষ্যগুলো রয়েছে সেগুলো পুরোটাই পড়লাম। তো সেক্ষেত্রে নোটগুলি তোমরা অলরেডি পেয়ে গেছো তোমাদের নির্দিষ্ট গ্রুপে। তো পরের ক্লাসে আবার পরের সপ্তাহে হচ্ছে। তো ভালো থেকো, ততক্ষণের জন্য ধন্যবাদ, শুভরাত্রি।